আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং যে বিষয়গুলো আপনারা জানতে চান, আপনাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলোই আমরা উত্তর খোঁজার চেষ্টা করি এই সংলাপে আসা অতিথিদের কাছ থেকে। আমরা আলোচনা করব, আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি আলোচনায় ডেভিল হান্ট, এবং সাথে আমরা সামগ্রিক বিষয় নিয়ে দেশের আলোচনা করব। জানেন যে কিছুক্ষণ আগেই আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির 3 প্রতিনিধি দল দেখা করেছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই শুরু হবে, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে আসার জন্য গর্বিত। প্রিয় দর্শক, আপনারা হাসিনুর রহমান সম্পর্কে জানেন যে বিগত যে সরকার ছিলেন, যাদেরকে ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী সরকার বলা হয়, যে আন্দোলনের মুখে যে সরকার পালিয়ে গিয়েছে, সেই সরকারের শুধুমাত্র রাজনৈতিক কিংবা বিরোধী মতকেই নয়, স্বয়ং সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা যিনি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, দেশের যে কয়জন স্বাধীনতা যুদ্ধের পরে দেশের জন্য বীরত্বপূর্ণ কাজে অংশ নিয়ে বীর প্রতীক খেতাবধারী সেই গুটি মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির হচ্ছেন এই হাসিনুর রহমান। তাকেও 1 বছর 6 মাস 14 দিন গুম থাকতে হয়েছে, আয়নাঘরে থাকতে হয়েছে। সেই হাসিনুর রহমান আজকে মাই টিভি স্টুডিওতে, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথমেই কথা বলি জনাব হাসিনুর রহমান। হাসিন ভাই, আপনি দেশের এই সময় 5 আগস্টের পরের সময়ে আপনি আবার মুক্ত হয়ে অনেক বিষয়ে কথা বলছেন। আমরা আজকে একটু শুরু করতে চাই এই যে ডেভিল হান্ট নিয়ে। 6 মাস পরের আপনার দৃষ্টিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনার প্রেক্ষাপটে সরকার এই যে যৌথ অভিযান চালাচ্ছে, যে নামেই হোক না কেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই স্বাধীন দেশে কথা বলতে পারতেছি আবু সাইদের জন্য, তারপর সে আমার শ্রদ্ধা। আর যে বিষয় ডেভিল হান্ট, আমি বলবো এটা অনেক আগেই শুরু করা উচিত ছিল। আমরা অনেক পিছনে, এখন হয়তো পাবেন গুটি কয়েক, কিন্তু আমাদের অনেক আগে শুরু করা উচিত ছিল। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। এই সমস্যাটা হতো না যদি এটা আগে শুরু করা যেত। সেনাবাহিনী তো ডিপ্লয় ছিল, আমরা তো জানতাম এরা করতেছে বা সমস্যার সৃষ্টি করতেছে, কেন আমরা করি নাই? এই জিনিসটাকে ভাবতে হবে, কেন করি নাই। এখন কথা হলো, যাই হোক, কোনো জুলুম যাতে না হয়, অন্যায় যাতে না হয়, নিরপরাধ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সমতার দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে যেন সেই বিচারটা হয়। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য, সেই তথ্য বলছে যে যারা সারা দেশে যে গ্রেফতার, সেই গ্রেফতারের যে সংখ্যা, যেমন আজকে 24 ঘন্টায় 1521 জন কম বেশি গ্রেফতারের একটা সংখ্যা আছে, কিন্তু অস্ত্র উদ্ধারের সংখ্যা কিন্তু খুব বেশি না। আবার এই যে ডেভিল হান্ট নামটা নিয়েও কারো কারো মিশ্র প্রতিক্রিয়া আছে, আপনি কিভাবে দেখছেন? আমি আমার দেশে জনগণকে ডেভিল হান্ট নাম দিয়ে যুদ্ধ করা বা অপারেশন করা মোটেও পক্ষপাতী না। আমরা বাংলাদেশি। আমি আমার ডেভিল হান্ট শত্রুপক্ষের কাউকে কিছু বলতে পারেন, আমার দেশের জনগণ সবাই আমরা। এই 1521 জন ধরা হয়েছে, আপনি দেখবেন এদের মধ্যে মামলা কয়জনের আছে, মামলায় হোক, তারপর যেন অন্যায় না করা হয়। 1521 জনের জায়গায় আপনি 5000 পেতেন অপরাধী। এখন দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ হয়েছে, হয় নাই তো, কমে তো নাই। তারপর যে জিনিসগুলি কমাকে করতেছেন না, তো এই লোকদের ধরেন যারা আমাদের সমাজটাকে জিম্মি করে ফেলছে, এখনো বাসের চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুই তো জড়িত, যারা মূলত শত্রু দেশের, হ্যাঁ, দেশের নাগরিক হলেও সাধারণ জনগণ হারাহারি টের পাচ্ছে। আপনি দেখেন 5ই আগস্টের পরে 1 মাস কোনো চাঁদা মুক্ত ছিলাম, কেউ চাঁদা নিতে সাহসও পায় না, কিন্তু এখন পুরো চাঁদাবাজি। এদেরকে ধরেন না কেন, যে দলেরই হোক। আমরা তো সেই কাজটা করতেছি না, জানি না, যারা জনগণের উপকারে লাগবে। একটা নাম, হাই সাউন্ডিং নাম দিলেন, সাধারণ জনগণের জন্য আমি এটা ব্যক্তিগতভাবে একমত প্রকাশ করি না। আর আমরা সবাই বাংলাদেশি,
একই পতাকার নিচে থাকি, শত্রুকে শত্রু বলা দরকার নাই, শত্রুকে আপন করে নেই, তাকে সংশোধনের পথ দিই। কিভাবে দিবেন? সে তো আইনের প্রক্রিয়া, কিশোর সংশোধনাগার আছে, সে তো কিশোর না। যারা বলছেন কিভাবে দিবেন, তাদের কি ওয়াজ নসিহত করে ঠিক করতে পারবেন? কোনোদিন পারবেন না। আমাদের মূল্যবোধের সমস্যা। পুরো জাতি যদি একটা জিনিস বিশ্বাস করে যে মিথ্যা বলবো না, জাতি আমি মিথ্যা বলবো না, বাচ্চাকে শিখাই মিথ্যা বলবো না। আমি সবসময় বলি আদর্শলিপি বা বাল্য শিক্ষা ছিল ছোটকালে, এইটা যদি চর্চা করি, আমার প্রথম চর্চা করা উচিত রাজনীতিবিদদের। এই রাজনীতিবিদদের সবচেয়ে করাপ্টেড, এদের জন্য আজকে আমাদের সমাজ এই পর্যায়ে গেছে। আপনি আমাকে দেখাইতে পারবেন না কোনো চাঁদাবাজ নাই যে রাজনীতির সাথে জড়িত না। রাজনীতিবিদকে আপনি সংশোধন করতে হবে। এখন কে করবে? নেতারা করবেন। এখন ওনারা দোহাই দিচ্ছেন ভাই সংবিধান সংবিধান সংবিধান। সংবিধান ছাড়া কি দেশ চলে না? আমার কৃষক কি ধান লাগানো বন্ধ করে দিছে? আমার জেলে কি মাছ ধরা বন্ধ করে দিছে? সংবিধান না থাকলে কি দেশ চলবে না? সংবিধানে সুন্দর করে গড়ে তোলে জনগণের জন্য সংবিধান। এই জায়গায় তো ওনারা আসতেছেন না, তড়িঘড়ি করতেছেন কেন? ক্ষমতায়নের জন্য। ক্ষমতায়ন মানে লুটপাট, আর কিছু না। তবে আমি মনে করি ভাই, আমাদের উচিত জরুরি ভিত্তিতে ডক্টর ইউনূস সরকার এই টাকা পাচারের জন্য কঠিন দণ্ড, মৃত্যুদণ্ড আরোপ করা উচিত। আমি একটু আপনাকে থামাই। আপনি এই যে ক্ষমতায় হচ্ছে লুটপাটের জন্য বলছেন, তো কিন্তু এবার এখনকার সক্রিয় যে দলগুলো, সেখানে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও শুনছি জনগণের পাশে থাকার নসিহতগুলোই দিয়ে যাচ্ছে, এভাবেই আমি বলি। এবং জামাতের আমিরও ঠিক একইভাবে দুজনেই বলছেন। তারা শীর্ষ নেতাদের পক্ষ থেকে কিন্তু তাদের নেতাকর্মীদের সংশোধন এবং জনগণের সাথে থাকা, পাশে থাকার কথা বলছেন। তো তাদের উপর কি আমরা আস্থা রাখতে পারবো কি পারবো না, কি বলছেন? নাকি তারা আশাহত হব আমরা জাতি? আসলে আমাদের বড় সমস্যা হলো বেকার সমস্যা। বেকার সমস্যা সমাধান না করে আপনি তো আগাতে পারবেন না। ধনী আর গরিবের বৈষম্যটা তো বেশি, এটা আসলে মানা যায় না, এটাকে কমাতে হবে। এবং আপনি সেটা তো করেন না। আপনারা মনে করেন এই সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে কৃষকের জন্য, আমরা কিছুই করি নাই। একটা কৃষকের জন্য আপনি ভর্তুকি দেন, কৃষক ভর্তুকি পায় না। যার জমি আছে সে তো কৃষক না, ভর্তুকিটা কে পায়? সব জায়গায় সমস্যা। আমরা কি সমস্যা তো জানি, চিহ্নিত করতে পারতেছি, কেন সমাধান করতে পারতেছি না? কেন পারছি না আপনার কি মনে হয়? আমার মনে হয় আমরা যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাচ্ছি না। ওনারা আইন নিয়ে ব্যস্ত, আইনটা ছুঁড়ে ফেলে দেন, এই সংবিধানটা ছুঁড়ে ফেলে দেন। আমার জনগণের যেইটা দরকার সেটা করেন, সেটাকে আইন বানান। হাসিনুর রহমান, এই আইন এবং সংবিধানের বলেই আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়েছিলেন, আইন এবং সংবিধানের বলেই আপনি র্যাবের এক জায়গায় সিও ছিলেন, আইন সংবিধানের বলেই আপনি বীর প্রতীক হয়েছেন। সেই আইনটাকে ছুঁড়ে কিভাবে ফেলবেন? এই একটা আইন এবং সংবিধান তৈরির জন্য ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল না। সংবিধান দিয়ে কি মুক্তিযুদ্ধ হয়েছিল? আগে বলেন, সংবিধান দিয়ে কি আগস্ট বিপ্লব হয়েছে? হয় নাই। সংবিধান দিয়ে হয়নি, সংবিধানকে সুরক্ষার জন্য। সুরক্ষার জন্য না, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, স্বাধীনতার জন্য হয়েছে। সংবিধান দিয়ে যুদ্ধ হয় না, সংবিধান দিয়ে বিপ্লব হয় নাই। বিপ্লব করে সংবিধান করি আমরা, সেই সংবিধান করে জনগণের সংবিধান। আজকে সংবিধান করতে পারতেছি? আপনার সংবিধানের মধ্যে কি আছে কৃষকের কথা? কৃষকের কথা কে বলবে? এই জেলে মাছ ধরতেছে, তার মাছ ধরার কথা কে বলবে? সমুদ্রে জীবন বাজি নিয়ে যুদ্ধ করে মাছ ধরে সে, তার কথা কে বলবে? তার সে দাদনের চাপে সে বিধ্বস্ত, তাদের কথা কে বলবে? তাদের কথা বলার তাদের সংসদ সদস্য হওয়ার দরকার নাই। জেনুইন প্রতিনিধিত্ব কথা বলতে পারে, সেই কথা বলার স্কোপ নাই। আজকে বাজারে গেছি, টমেটো কিনে আনছি 15 টাকা কেজি। এই যে কৃষক তেল 5 টাকাও পায় নাই, এই কৃষকের কথা কে বলবে? তাহলে আপনি যখন 200 টাকা, সংবিধান তো জনগণের জন্য। এই 200 টাকা কেজি হলেও সমস্যা, 15 টাকা হলেও সমস্যা, অবশ্যই সমস্যা। আপনাকে একটা গ্রহণযোগ্য মাত্রায় রাখতে হবে। এই যে কৃষকের কষ্টটা কে বলবে? এমপি তো কখনো বলবে না, এমপি তো বাজার করে না, মন্ত্রী তো বাজার করে না। অন্তর্বর্তী সরকারকে এই যে দ্রব্যমূল্য নামলো, এই জন্য আপনি কি বাহবা দিবেন না? দ্রব্যমূল্য নামলো, বাহবা দিবে মানে কতটুকু দিব ভাই? 30 টাকা ঠিক আছে টমেটো, 40 টাকা ঠিক আছে, আমি তো অভ্যস্ত। কিন্তু যে কৃষক, তার দেখবেন সেই খরচ হবে, সেই খরচ তুলবে না তো, সে তুলতেছে না। সে এখন ফুলকপি খাওয়াচ্ছে গরুকে, এটা মানা যায়। এরাই আমাদের প্রাণ, এদের কথা আমরা কেউ বলি না।
জি, হাসান ভাই, ঠিক আছে, তাহলে এই গোটাটা মিলে এই যে রাষ্ট্র ব্যবস্থা একটা হজবরল করে ফেলানো, তাহলে এর পেছনে কারা? এরাই তো আসলে ডেভিল। এই হান্টটা তাহলে এই ডেভিল আসলে কোন কোন ডেভিলকে আমরা হান্ট করব? এই আসল ডেভিলদের বাই করি আমরা, যারা টাকা পাচার করছে এদেরকে ধরে আনেন, এদের টাকা করে জব্দ করেন। আপনার এই 32 নম্বর ভেঙে ফেলছেন, এটাকে কিছু বলার নাই, যাও, এটা দরকার হয়তো ছিল, কিন্তু কথা হলো এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে আনেন, আহতদের জন্য টাকা বরাদ্দ করেন, তাদেরকে দাঁড়াতে দেন। এই আমাদের আগস্টে আহত যারা, তাদের পাশে দাঁড়াই আমরা, কৃষকদের আমরা ওইভাবে সিস্টেম করে দেই। আপনি দেখেন, অবাক হয়ে যাবেন যে খাস জমি একটা লোক চাষ করতেছে, আপনি এসে বললেন এটা আমি একর করে নিলাম সরকারি কাজে, দীর্ঘ এত বছর যাব সে এটাকে উর্বর করে গাছ লাগালো, ফল হলো, খাচ্ছে, তার বাবার কবর আছে, যেহেতু সে দূর অজগায়ের লোক, নিজের নামে করতে পারে নাই, করার স্কোপও নাই, তাকে আপনি ওই জায়গাটা একর করে নিলেন নিজের নামে, এটা কি যায় বলেন? এটি হয়তো সামগ্রিকভাবে একটা চিত্র আপনি বলছেন, আপনি যেখানে গিয়েছিলেন যে এই যে ক্ষমতায়ন না, এই ক্ষমতায়ন হলো গিয়ে আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য ক্ষমতায়ন। এদেরকে সম্পদের পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে, উচিত সরকারি কর্মচারী, ইভেন আমরা যারা সরকারি কর্মচারী, পূর্ণাঙ্গ হিসাব নিজের স্ত্রীর ইভেন শালা শালির, তারপরে আসে কাজ করেন। আমরা তো চাচ্ছি না। তো আপনার টিআইনের মধ্যে নিয়ে আসতে পারেন স্থাবর অস্থাবর সম্পত্তি, যেটা বাড়ি ফ্ল্যাট, চমৎকার চলে আসবে। চুরি কেমনে করবে? কত তুমি চুরি করে খাও, কিন্তু করতে পারবে না সম্পদ। আর দণ্ডটা কঠিন করে দেন, দণ্ড কঠিন করবেন না, তাহলে কিভাবে হবে? দণ্ড তো এখন করতে পারতেন। আজকে দেখেন ঢাকা শহরে গাড়ি নিয়ে বেরোবেন, ফিরে আসবেন কেন জানি না, কোথায় কে দাঁড়ায় যাচ্ছে সমস্যা নিয়ে বলে দেন। যার যার সমস্যা সংশ্লিষ্ট ডিসি অফিসকে কাছে জমা করেন বা বিভাগীয় কমিশনের কাছে দেন। সবাই আসে প্রধান উপদেষ্টার সামনে হুমড়ি খেয়ে পড়তেছে, তো কি করবেন উনি? জি, আমি একটু আপনার আলোচনায় ছিল যে বেশ কিছু জায়গায় 3200 সারা দেশেরই বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রাসাদ সমতুল্য বাড়িঘর আক্রমণ হয়েছে। তার মধ্যে বুলজোড়া দিয়েও কিছু বাড়িঘরে আঘাত ভাঙতে পারে না, এত মজবুত বাড়িও আমরা দেখেছি। এগুলোকে আপনি বলছেন যে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে, এটি আপনি কিসের ভিত্তিতে বলছেন? কিসের ভিত্তিতে এগুলো বাজেয়াপ্ত করবে? এগুলো তো ব্যক্তি নামে। আপনি বাজেয়াপ্ত করেন নাই বিধায় ভাঙা হয়েছে। এই লোকগুলি করাপ্টেড লোক, জনগণের টাকা শোষণ করে এই ইমারত বানাইছে। সুতরাং আপনারা যদি সরকারিভাবে নিয়ে নিতেন তাহলে আজকাল এটা হইতো না। কারণ আপনারা জনগণ কোত্থেকে টাকাগুলি পাইছেন? চুরি করে আপনারা এগুলি করছেন, আপনারা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, ভ্যাট সব কিছু করে আপনারা এই সম্পদ বানাইছেন, জনগণের থেকে দূরে সরে গেছেন। আজকে দেখবেন আমি আসতেছিলাম, দুইটা কৃষক, দুইটা কামলা আর কি ঝুড়ি নিয়ে রুগ্ন শরীর যাচ্ছে, তাদের জন্য আমরা কতটুকু করছি, তাদের চিকিৎসা কতটুকু করছি? আমরা যদি টাকা তো চিকিৎসা খাতে ব্যয় করতে পারতাম, চিকিৎসা নিয়ন্ত্রণে নাই, ওষুধের দাম দিন দিন বাড়তেছে, তা আমরা কি করতে পারছি? ওষুধ কোম্পানিগুলো কাদের দখলে? ওই যে ডেভিল, আসল ডেভিল যে বললেন, এরই আসল ডেভিল। এই সন্ত্রাসী ধরবেন হয়তো পিস্তল টিস্তল টুকটাক, কাদের কাজ করে। তাহলে 6 মাস হয়ে গেল, আপনি বললেন যে ডেভিল ঠিকই আছে, তাহলে 2000 শহীদ হলো, আবার এরকম 20,000 শহীদ, 2000 শহীদ হবে, ডেভিল একই থাকবে? আমি বলতেছিলাম অসমাপ্ত বিপ্লব, বিপ্লব মানে আরো করতে হবে। আমি সবসময় বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে আমি মনে করব চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। উনি যদি প্রতিটা থানায় 100 জন ছেলে, জেনুইন ছেলে, এলাকার ছেলে, স্কুলে পড়া ছেলে ঢাকা শহরে ধরেন, এবং সে ঘুষ মুক্ত পুলিশে ঢুকা, এটা মানে অসম্ভব ব্যাপার। ঘুষ ছাড়া ঢুকবে পুলিশে, দেখবেন ভালো কাজ, ভালো আপনি রেজাল্ট পাবেন। আর্মিতে কেন হয়? আমরা ঘুষ ছাড়া জোয়ান নেই, তাকে চিন্তা করতে হয় না যে টাকা ফেরত দিতে হবে। সেটি হয়তো আলাদা প্রসঙ্গ, যে ঘুষ ছাড়া ঢুকাইতে হবে। যেই প্রশাসনে যান আপনি, দুর্নীতি মুক্ত করতে গেলে প্রথমেই আপনাকে ঢুকাইতে হবে ঘুষ মুক্ত ভাবে। ভাই, আপনি ডেভিল যে প্রসঙ্গে ছিলেন সেখানেই আমি একটু আসি। সেটি হচ্ছে যে আজকে JM কাদের সাহেব, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি বলেছেন ডেভিল হান্টে বিরোধী মত দমন চলছে। আপনি ডেভিল হান্টে গ্রেফতার সেটি নিয়ে কথা বলেছেন, তিনি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে এরপরে তাদের যদি বাড়িঘর আবার বাজেয়াপ্ত করা হয়, তাহলে তো অনেক রাজনীতিবিদদের, একজন রাজনীতিবিদ তো আরেকজন রাজনীতিবিদের আত্মীয় স্বজন, কোনো না কোনোভাবে তো রসুনের গোড়া এক। সমস্যা তো ওইখানে রে ভাই, আমরা তো স্বাধীন হতে পারি নাই।
এই জন্যই 28 নম্বর এই অবস্থা হয়েছে। এই জাতীয় পার্টির কথা বলতেছেন না, এনারা কাকে সার্ভ করছেন? শেখ হাসিনা ফ্যাসিস্টকে সার্ভ করছেন। আর ফ্যাসিস্ট কী ছিল? সে কি কোনো নিয়মকানুন মানতেন না। এখন এই ফ্যাসিস্টে সার্ভ করছে, তাকে সাফার করতেই হবে কম বেশি। এদের থেকে আমার মনে হয় সরকার যদি মনে করে এই লোকগুলি খারাপ, এদের সম্পত্তি আছে, যেমন শোনা যাচ্ছিল শেখ পরিবারের 4টা রিসোর্ট আছে গাজীপুরে, সরকার তো নিয়ে নেওয়া উচিত এটা আমলে, নিয়ে এটা কিছু করি আমরা রিসোর্ট। তারপরে এরকম প্রচুর আছে যেগুলি, যেই নেতাগুলি পলাই গেছেন তাদের সম্পত্তিগুলি নিয়ে নেন, কাজে লাগাই। 60 কাঠার প্লট, হ্যাঁ 60 কাঠা প্লট, এত দেরি হওয়ার তো কথা না। আমাদের তো আমাদের প্রেসিডেন্ট তো না করবেন না স্বাক্ষর করতে, অতি সহজেই স্বাক্ষর করবেন, আওয়ামী লীগের হলেও। আমার মনে হয় এগুলি করা উচিত, ধ্বংস না করে কাজে লাগে। আপনি এই ডেভিল কোনো একটা দুইটা বা একজন দুইজন ব্যক্তির মধ্যে আমরা আটকে ফেলছি না। সবকিছুতে যেরকম এর আগে আগুন নিভাতে গেলেও একজনকে বলা হতো, অথবা একজনকে যদি সহযোগিতা দিলেও বলা হতো যে উনি বলেছেন রাত জেগে। তো এখনো কি একটা জায়গায় কেবল আমরা দৃষ্টি দিচ্ছি না, এর সাথে আপনি সহযোগী বলছেন, দোসর বলছেন, তাদের এই সার্চগুলো হচ্ছে ঠিক মতো? আসলে ভাই দেখেন, 16টা বছর জি যেরকম নির্যাতন, নিপীড়ন, লুটপাট, মানুষের তিক্ত বিতক্ত হয়ে গেছে, আর তাই মানুষ ক্ষমতা নিয়ে নিজেরাই বিচার করার চেষ্টা করতেছে। ধরুন আমার কথা, বা আমি আরও কয়েকজন দিয়েছি গুম কমিশনে, এদের গুম হয়েছে, নির্যাতিত হয়েছে। এখন তাকে বলতে হচ্ছে সাক্ষীটা বের করে দাও, তাকে বলা হচ্ছে তুমি মামলা এসে নিজে করো, আইসিটিতে মামলা করো। এই দায় দায়িত্ব কি এই ক্ষতিগ্রস্তের? বলেন, সরকার কি আগায় আসবে না? তখন কি হবে? যেই লোকটা করছে অন্যায় তার প্রতি খেপবে, যেই লোকটা আমার লাগে এখন বাটপারি করতেছে। কোনো একটা ব্যক্তি, গুম হওয়া ব্যক্তি বলবে গুম কমিশন ঠিক করছে, বাট আইসিটি মামলা করতে এই মামলাটা করবে কিভাবে? এই লয়ারের টাকাটা কে দিবে? ওই ক্ষতিগ্রস্ত। তো এই জন্যে আমাদের এই বিপ্লবের ফসল উপদেষ্টা, মানে এই লয়ার, ক্ষতিগ্রস্তদের লয়ার কি সরকার থেকে দেওয়া হচ্ছে না, নিজের খরচেই করতে হচ্ছে? কিছুই তো বলা হয় না, কেমনে বিচার করবো? একটা লয়ার খালি কাজ করবে না, অবশ্যই না। তাহলে আপনারা দেখে নেই, এই গণজাগরণ মঞ্চ করে যে বিচার করা হলো, সরকার স্পন্সর করে নাই সাক্ষীদের, এখানে কেন করা হচ্ছে না? অসংখ্য গুম, সরকার চাচ্ছে না। সরকারটা কে আসলে? এখন তো আমাদের পরিষ্কার হয়ে গেছে যাদেরকে বানানো হয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ে বানানো হয়েছে। এভাবে তো আসলে মানুষের ক্ষোভ বেশি বাড়বে। আজকে কেন ছাত্ররা বলবে আমাদের দল করা প্রয়োজন? সেই অনাস্থা তৈরি হলে যারা পালিয়ে গেছেন তাদের সাথে আবার মিলে যাওয়ার সম্ভাবনা আছে, কতটুকু দেখছেন? দেখেন, আপনি বললেন না রসুনের গোড়া এক, তো অবশ্যই তাই ঘটনা তো ওখানে। জাতীয় পার্টি যেই নামে থাকুক, জাতীয় পার্টি যে এখনো বেঁচে আছে আমি জানি না, তারপরে বলবো এরা তো এক, এরাই তো সবাই মিলে লুটপাট করে এই জিনিসের দেশটাকে ধ্বংস করছে। ছাত্র জনতা এই যে রুখে দেয়ার প্র্যাকটিস অথবা সাহস, সেই সাহস কি তারা সেই সাহস এরকম যদি হয়, তাহলে কি মনে করছেন যে তারা আবার প্রতিরোধে নামবে না? দেখুন, ছাত্র জনতা হলো একটা স্রোত, তার ছাত্র জীবন শেষ, তো পেশাগত জীবনে চলে যাবে, নতুন ছাত্র আসবে। সুতরাং তার ভীষণ কিন্তু থেকে যাবে, ভীষণ কিন্তু থামবে না, ভীষণ থেকে যাবে। এটা আমাদের অ্যাসেট, আমরা চিনতে পারছি। আমাদের রাজনীতিবিদরা আমাদের কোনো কিছুই ফসল দিতে পারবেন না। 53 বছর হয়ে গেছে ভাই, আমরা একটা সিএনজি বানাতে পারি না, আমরা খালি ইম্পোর্ট করার সুবিধায় থাকি ভারত থেকে মূলত। ওখানে কমিশন পাওয়া যায়। দেশপ্রেম বলবেন, লজ্জা এদের। আর খোঁজ করে দেখেন এদের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা, ওরাই মুক্তিযোদ্ধা যারা সীমান্ত এলাকায় কৃষক, হয়তো শার্ট ছিল না, লুঙ্গি আছে, গেঞ্জি গায়ে যুদ্ধ করছে, তাদের কোনো খবর নাই। আমরা জাতি হিসাবে কতটা আহাম্মক বলবো আমি আমাদের নেতাদের। আসলে নেতা আমি জানি না, আপনি আমার কথা বললেন এই র্যাঙ্ক কমিশন, এর সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই। সংবিধান হলো একটা গাইডলাইন দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য। জি হাসান ভাই, আমি আলোচনায় একটু বিরতি থেকে অবশ্যই গিয়ে এরপরে ফিরতে চাচ্ছি। আবারও স্বাগত জানাচ্ছি দর্শক, মাই টিভি সংলাপে। কথা শুনছিলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীকের কাছ থেকে। আমরা কথা শুনবো এবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়েজ, আপনার কাছ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে।
আমরা আলোচনায় ছিলাম, আলোচনায় ডেভিল হান্ট। প্রশ্ন হচ্ছে, ডেভিল আসলে কারা? আপনাকে ধন্যবাদ, এবং আমি আপনার কাছে এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সঠিক সময় উপস্থিত হতে পারিনি, আমি অন্য একটু ব্যস্ততার কারণে এবং রাস্তায় ট্রাফিকের কারণে সঠিক সময় আসতে পারিনি। ডেভিল হান্ট, আপনি জানেন যে এটা একটা পুলিশের একটা অভিযান, যৌথ বাহিনীর একটা অভিযান চলছে। এটা মূলত আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 5 আগস্ট ছাত্র জনতার যেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে যায়, পালিয়ে সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয় বা ভারতে অবস্থান করছে এই সময়, সেখান থেকে উনি প্রতিনিয়তই নানান ধরনের উস্কানি এবং একই সঙ্গে এই গণতান্ত্রিক অভ্যুত্থানের জন্য, গণতান্ত্রিক পরিবর্তনের জন্য যে মানুষগুলি তাদের জীবন দিয়েছে, যে মানুষগুলি রাজপথে দাঁড়িয়ে রক্ত দিয়েছে, আপনি জানেন যে এই জুলাই আগস্ট জুড়ে যেই 36 দিন যে ভয়াবহতম নৃশংসতা শেখ হাসিনা চালিয়েছে, সে সময় যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে 30% শিশু পর্যন্ত রয়েছে। তো এই মানুষগুলিকে 100 জনের 30 জন শিশু, 100 জনের 30 জন শিশু। তো এই মানুষগুলিকে এখনো শেখ হাসিনা প্রতিনিয়ত অপমান, লাঞ্ছনা, বঞ্চনার সুরে তার যে চিরাচরিত সুর, যা চিরাচরিত চরিত্র, মানুষকে অবমূল্যায়ন করা, মানুষকে অপমান করা, সেই কাজটা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা এবং তার দলের, আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল, দীর্ঘদিন এখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল, ন্যায়ভাবে থাকুক অন্যায়ভাবে থাকুক, তার একটা জনভিত্তি, তার সারা দেশে এক ধরনের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি। সেই সংগঠনের একজন নেতা তো অনেক পরের কথা, শেখ হাসিনা তো অনেক পরের কথা। একজন ন্যূনতম কর্মীকেও আমরা কোনো পর্যায় থেকে দেখিনি যে 5 আগস্টের এই ঘটনার জন্য বা জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় এই নির্বিচারে গুলি করার জন্য কোথাও একটি অনুশোচনা তাদের মধ্যে আছে। বরঞ্চ ওপারে বসে, ওখানে অন্য দেশে বসে উস্কে দিচ্ছে তার নেতাকর্মীদেরকে, যাতে এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। সুতরাং এই যে উস্কে দেওয়ার পর আপনি জানেন যে শেখ হাসিনা পালিয়েছে, তার মন্ত্রিসভার অনেক সদস্য পালিয়েছে, তার সংসদ সদস্যরা অনেকে পালিয়েছে, নেতারা অনেক পালিয়েছে, কিন্তু এই সংখ্যাটা যে স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন যে তার দোসররা রয়ে গেছে, তার যে লাঠিয়াল বাহিনী, তার যেই মানুষগুলির হাতে শেখ হাসিনার নির্দেশে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, সেই মানুষগুলি এখনো এখানে অবস্থান করছে নানান জায়গায়। কিন্তু সরকারের দিক থেকে যেটা হয়েছে যে সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে আওয়ামী লীগ করা মাত্রই ধরে ফেলতে হবে এই ধরনের মনোভাব পোষণ করেনি। সরকার চেয়েছিল রিকনসিলেশন খুব জরুরি। আপনি দেখুন, দুইটা বিষয় করতে হবে এখানে। আজকেও প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে জুলাই শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেখানে তিনি বলেছেন যারা সরাসরি অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিচার হবে, তাদেরকে যদি আপনারা পান যথাযথ আইন মেনে, আইন নিজেদের হাতে তুলে না নিয়ে পুলিশের হাতে হস্তান্তর করুন। এবং যেই মানুষগুলি শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয়, হয়তো সে আওয়ামী লীগ, কিন্তু সে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত নয়, বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, সেই মানুষগুলিকে স্বাভাবিক জীবনে ফিরে আসানোর জন্য আপনারা অনুপ্রেরণা দিন। যে তাকে বলুন যে আমরা যেই বাংলাদেশ স্বপ্ন দেখি, তোমারও সেই বাংলাদেশ স্বপ্ন দেখা উচিত, আসো আমরা একসঙ্গে ভালো বাংলাদেশের স্বপ্ন দেখি। তো এই পরিস্থিতিতে যারা বাধা, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথে যারা বাধা, তারা ডেভিল। একই সঙ্গে আপনাকে বলি, 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের সমাজের নানান অংশে অনেক মানুষ ছিল যারা দীর্ঘদিন হয়তো তাদের নানান কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, সুযোগ পায়নি। এখন সুযোগ পেয়ে কেউ কেউ কিন্তু ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, আমরা দেখছি। তারা কোনো ক্ষেত্রে আইন নিজেদের হাতে তুলে নিয়েছে দেখছি। এরাও বারবার সতর্ক করা হয়েছে, তাদেরকে বারবার আহ্বান জানানো হয়েছে যে এই কাজগুলি করা যাবে না। দেখুন, একটা দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হলে নাগরিকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই নাগরিকদের মধ্যে সেই অংশের ভূমিকা আরো বেশি যেই অংশ দেশের গণতান্ত্রিক বিকাশের প্রতি ভালোবাসা আছে। সুতরাং যারা গণতান্ত্রিক বিকাশের এই পথকে, আইনের শাসনকে নিজেরা আইন হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে বিনষ্ট করবে, সে যেই চিন্তার মানুষই হোক, তাকেও ডেভিলের বাইরে আসলে চিন্তা করা যাবে না। আহমেদ ফয়েজ, আমি এই ঠিক
হাসিনুর রহমানও এখানটা এসেছিল যে বিচার কেন হাতে তুলে নেয়, সেখানে বিচারের দীর্ঘসূত্রতা এবং অনাস্থা তৈরি হলে তিনি বলেছেন যে অনাস্থা তৈরি হওয়ার কারণেই এইটি জনগণ হাতে তুলে নিয়েছে। 5 মাসেও তার বক্তব্যের আলোকে সেটি এখনো অগ্রগতি হয়নি বিচার প্রক্রিয়ায়। তিনি নিজে ভুক্তভোগী, গুম ভিকটিম, কিন্তু তাকে সেই গুম কমিশনে এবং অন্যান্য বিচার কার্য চালানোর জন্য আইসিটিতে যেতে হচ্ছে। তার আইনজীবী কি সরকার দিবে না, সে নিজের টাকা দিয়ে চলবে, এগুলো তারা জানে না। সুতরাং জনগণের সেই আস্থার সংকট তৈরি হয়েছে, এই জন্য তারা বিচার নিজের হাতে তুলে নিয়েছে। এডি হাসান ভাই তাই তো বলেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়, ধরেন ভাইয়ের যেটা বললেন যে ওনার আইনজীবী উনি নিবে নাকি সরকার দিবে, এই কনফিউশনগুলি উনি তো গিয়ে আইনে হাতে তুলে নিবে না, উনি ওই মানুষ নয়। এই কনফিউশনগুলি আমি শেষ করি একটু, এই কনফিউশনগুলি যাদের আছে এগুলি সলভ হয়ে যাবে, এটা কোনো বড় কোনো মুসিবত না। আমাদের বড় মুসিবতটা কি? বড় মুসিবতটা হচ্ছে যে আমরা এই যে রক্ত ঝরলো এই জুলাই আগস্ট, এই যে এত রক্ত, এটা কি জন্য? এটা একটা অনাচার অবিচারের বিরুদ্ধে মানুষের অনাস্থা, মানুষের ক্ষোভ। তো আমরা তো নিশ্চয়ই আরেকটা অনাচার অবিচারকে আশ্রয় প্রশ্রয় বা প্রত্যাশা করব না। মানুষের মধ্যে যে বিচারের প্রত্যাশা, এটা খুব স্বাভাবিক। দেখুন, মানুষের মধ্যে বিচারের প্রত্যাশা থাকবে। আপনি যেই অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন এই মানবতা বিরোধী অপরাধের যে বিচারটা হচ্ছে, শেখ হাসিনা সহ তার দোসরদের যে বিচারটা হচ্ছে, এই ট্রাইব্যুনালে কিন্তু এর আগেও বিচার হয়েছিল, আপনি জানেন। এই ট্রাইব্যুনালের বিচার এর আগে বিতর্কিত হয়েছিল, সেটাও আপনি জানেন। এই ট্রাইব্যুনালের বিচারকে জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে লোকালি এবং ইন্টারন্যাশনালি। সুতরাং আপনি নিশ্চয়ই এরকম একটি বিচারও প্রত্যাশা করবেন না যেই বিচারকে নিয়ে ভবিষ্যতে কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে। ওই কারণেই কিন্তু আপনি দেখেন 5 আগস্টের পরে ট্রাইব্যুনালের যে আইন, সে আইনটিতে পরিবর্তন আনা হয়েছে। ট্রাইব্যুনালের ওই আইনে এখন আপনি যে কেউ চাইলে এই বিচার প্রক্রিয়া অবজার্ভ করতে পারবে সামনে বসে। এই রেকর্ড রাখা যাবে এই বিচারের, যাতে অন্তত 20, 30, 40, 50 বছর পরেও যদি কেউ প্রশ্ন তোলে, যে প্রসিডিংসটা যেন রেকর্ড থাকে যে কি হয়েছে, যেন বিচারিক প্রক্রিয়াটা অনেক শুদ্ধ হয়। দেখুন, দ্রুত বিচার করতে গিয়ে কোনোভাবে অবিচার যেন না হয়ে যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, নাগরিক যে প্রত্যাশা, মানুষের এই প্রত্যাশাটা আসলে থাকে যে দ্রুত বিচারটা হোক। এখন মানুষ যখন আরো অনেক কিছু ভিজিবল দেখবে, তখন মানুষ আরো আশাবাদী হবে। আমরা বিশ্বাস করি সরকারের দিক থেকে আপনারা খুব দ্রুতই আরো ভিজিবল নানান পদক্ষেপ দেখতে পারবেন। এর অনেকগুলি কারণ আছে। এর কারণ হচ্ছে কি, বিচার প্রক্রিয়াকে তো সরকার প্রভাবিত করতে পারবে না, কিন্তু বিচার প্রক্রিয়ার জন্য যে সমস্ত এলিমেন্ট, যে সমস্ত সাপোর্ট সরকারের দিক থেকে দেওয়ার থাকে, অনেক জায়গায় আপনি দেখেন, আপনি এই দেশে এমন হয়েছে আদালতের যারা পিপি আছে, পাবলিক প্রসিকিউটর, তারা কিন্তু 5 তারিখের পর অধিকাংশ পালিয়ে গিয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে এইটা পুনর্গঠন করতে হয়েছে। সুতরাং অনেকগুলি মানুষ, এই যে আদালত পুনর্গঠনের প্রক্রিয়াটা, এর সঙ্গে হয়তো মানুষ প্রত্যক্ষভাবে জড়িত না, মানুষ দেখে না। এর ফলে অনেকগুলি জায়গায় তার মনে হয় দেরি হচ্ছে। বুঝি দেরি নয়, সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই, সরকার সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে বিচার বিভাগ। জি হাসিন ভাই, আমি এই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনেছি। আমরা আসলে অনেকগুলো বিষয়ে কথা বলবো। খুব ছোট্ট করে একটু জানতে চাই, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায় বর্তমান সরকার, আহমেদ ফয়েজের কথা সেরকমই, এবং সরকার প্রধান এর আগে বলেছেন। এজন্য গড়তে অনেক সময় লাগছে, মূল লোক বের করতে সময় লাগছে। তো সেজন্য এখন চলমান যারা আছে তাদের মধ্য থেকে সেই মূল লোক জায়গা মতো দিতে কি পারছে কিনা আহমেদ ফয়েজ বলবে। কিন্তু গত 16 বছরে অবসরে যাওয়া 764 কর্মকর্তাকে ভূপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। তার মধ্যে এডিশনাল সেক্রেটারিও ছিল গত আমলে যারা পদোন্নতি পেয়ে হয়েছে। তো তারা কি সঠিক লোক? না, আমার কথা হলো কিছু মানদণ্ড রাখতে হবে। এখন সিভিলের সিস্টেম আছে ওএসডি, আমাদের আর্মিতে কিন্তু কিছুই নেই। আমরা একদম ডাইরেক্ট বাড়ি, তাদের বকেয়া বেতন দেওয়া হবে 42 কোটি টাকা, বকেয়া বেতন দেওয়া হবে। এতে মূল্যায়ন থাকা দরকার। আমাদের আর্মিতে পরীক্ষা হয়, সিস্টেম হয়। সিভিল এই সিস্টেমটা একটু এত মানে কঠিন না। নাহলে সবাই যদি মনে করে এতজন লোককে দেওয়া রাষ্ট্রপক্ষে, ডিফিকাল্ট না। এরা কি সবাই তাহলে পলিটিক্যাল কারণে, মতবিরোধের কারণে? আপনি চেক করে দেখেন, এই যে সম্পত্তির হিসাব নেন, জি, এই যে সম্পত্তির হিসাব নেন, এই যে ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে দেখেন, আপনি পরিষ্কার হয়ে যাবেন। আমার মনে হয় আমাদের এখন সময় হয়েছে যে প্রতিটা সরকারি কর্মচারীর হিসাব নেওয়া দরকার প্রবেশ করার সময়। এবং আমরা উন্নত সমাজ ব্যবস্থায় যেতে চাই, এই ক্লার্ক এসব দরকার নাই। আমার চা আমি বানায় খাবো, লকডাউন। আর বিদেশি রাষ্ট্রে যারা হয়, যেটা হয়
কোনো বেয়ারা থাকা দরকার নাই, কলিং মিল চাকবে, একবার কফি নিয়ে আয়, একবার চা নিয়ে আয়, এসব বন্ধ। আপনি হবেন, আপনি গাড়ি চালিয়ে আসবেন, অফিস করবেন, আপনি ফাইল মেনটেন করবেন, আপনি সুন্দর করে আবার বাসা চলে যাবেন। আমি একটু থামাই, এই ক্ষেত্রে কেবলমাত্র কিছু কিছু ক্যাডার এই সুবিধা পায় যে একদম প্রথম মানে স্টার্টিং তার যে চেয়ার, সেই চেয়ারে বসার সাথে সাথে এরকম লম্বা তার পাইক পেয়াদা থাকে। কিন্তু আপনি শিক্ষক ক্যাডারে যান অথবা মেডিকেলের ডক্টর ক্যাডারে যান, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে ডাক্তারি পাশ করে কিন্তু প্রথম ক্যাডার সে গ্রামে থাকতে হয়, ওখানে যাওয়ারও রাস্তা থাকে না। তাহলে এটা তো একটা বৈষম্য। এটা বৈষম্য, এটা করতে হবে তো। ওনারা মনে করেন আমলা হবেন, অ্যাডমিন ক্যাডারটা একে সংকোচন করতে হবে, সব জায়গায় তারা ঢুকে পড়বে, এটা ঠিক না। জি, বিকজ এই আমলা পাইক পেয়াদা এগুলি দরকার নাই, এদেরকে আমরা শিক্ষিত করি, অন্য জায়গায় কাজে লাগাই। ড্রাইভারও দরকার নাই, ড্রাইভারকে শিক্ষিত করি, বিদেশে পাঠাই। আমরা আবার ফিরছি আহমেদ ফয়েজ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনার কাছে। আমরা খুব ছোট্ট করে জানতে চাই আসলে, সেটি হচ্ছে যে আজকে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার একটা সভা হয়েছে। আমরা যতটুকু দেখেছি প্রেস সচিব, বিএনপি মহাসচিবও বের হয়ে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সরকার প্রধান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন। ওনাদেরও দাবি ছিল, প্রেস সচিবও একটু আগে সে কথা বলেছেন। আসলে কি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, সেই প্রস্তুতি সরকারের আছে? না, দেখুন, আপনি এর আগে যখন 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেখানেই তিনি বলেছেন যে আমরা যদি স্বল্প বা একদমই মৌলিক যেই বেসিক সংস্কারগুলি প্রয়োজন সেগুলি করেই যদি নির্বাচন করি তাহলে সেটা ডিসেম্বরেই সম্ভব। আর যদি আমরা আরেকটু বেশি সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করি তাহলে আরও কয়েক মাস সময় লাগতে পারে, সেটাও 2026 সালের মানে অর্ধবর্ষের পরে নয়, আগেই। তো সেই বাস্তবতা, হ্যাঁ, বিষয়টা ওরকমই যে আপনার ডিসেম্বর তো সরকারের মাথায় আছে বলেই বলেছে, ডিসেম্বরের সরকার মাথায় নেই। এখন বেসিক্যালি এইটা যতটা না সরকারের সিদ্ধান্ত, তার চেয়ে অনেক বেশি সিদ্ধান্ত হচ্ছে রাজনৈতিক দলগুলির। রাজনৈতিক দলগুলিকে একটা মত ঐক্যের মধ্যে পৌঁছাতে হবে, তারা কতটুকু সংস্কার চায়, কি কি সংস্কারের পরে তারা নির্বাচন চায়। এখন যদি দেখা যায় যে এই সংস্কার তারা চায়, এতটুকুর পরে নির্বাচন চায়, যেটা হয়ে গেলে পরে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, সরকারের তো কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে উপদেষ্টা, যিনি স্থানীয় সরকার উপদেষ্টা, বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেক্ষেত্রে দুটো একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না? না, খুব বেশি কনফ্লিক্টের কিছু নাই। দেখেন, স্থানীয় সরকারগুলি তো এখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই, আপনারা জানেন। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি নাই এবং কোনো এর কোনো রকম প্রতিনিধি নাই। স্থানীয় সরকার কিন্তু মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, মৃত্যু সনদ বলেন, জন্ম সনদ বলেন, মানুষের চারিত্রিক সনদ বলেন, এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক নানান কর্মকাণ্ডে স্থানীয় সরকারকে প্রয়োজন হয়। এই সরকারের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, যাতে করে এই যে আসলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী না থাকলে কি হয় জানেন, এই যে ফ্যাসিজম তৈরি হয়, এটাও কিন্তু একটা উপলক্ষ। এমপিদের যে নিয়ন্ত্রণ তৈরি হয় সেখানে, সেটাও কিন্তু একটা উপলক্ষ। সুতরাং স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য সরকারের একটা পরিকল্পনার মধ্যে তো অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন আছে, কিন্তু সেটা ঠিক জাতীয় নির্বাচনের আগে হবে কি পরে হবে সেই বিষয়ে আরো আলাপ আলোচনা হবে। সেগুলিও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই হয়ে যাবে তা না, সরকারের পরিকল্পনা আছে, সরকার চাচ্ছে, এরকম বিষয় আছে। আপনার কাছে আমি সময় থাকলে ফিরবো, হাসিনুর রহমান, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে আহমেদ ফয়েজ যেমনটা বললেন, এবং ঐক্যমত থাকলে সব রাজনৈতিক দল, তাহলে সরকার আপত্তি নেই, এটি প্রেস সেক্রেটারিও বলেছেন। তো সেক্ষেত্রে এই ঐক্যমতে কি পৌঁছতে পারবে? এই যে ন্যূনতম সংস্কার, যতটুকু সংস্কার হয়েছে অথবা যতটুকু সংস্কারের এই গতি দেখছেন, সেই সংস্কার দিয়ে কি জাতীয় নির্বাচন ডিসেম্বরে করা সম্ভব, কিংবা আপনি ভুক্তভোগী হিসেবে কি মনে করছেন? আমি মনে করি কতটুকু সংস্কার হচ্ছে জনগণ সেটা জানে না, জানার পর আমরা বলতে পারবো আসলে কতটুকু সংস্কার হয়েছে। আর যে সংস্কারগুলি হয়েছে হয়তো নিজেরা করেছেন, বাট জনগণের কাছে এই সংস্কারটা নিয়ে আসতে হবে, জনগণের কাছে আসতে হবে। অর্থাৎ আমি বলতেছি তৃণমূলে আসেন, জেলায় জেলায় যান, বিভাগে বিভাগে যান, কথা বলেন, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। জনগণই বলবে না আর একটু করেন, জনগণই বলে আর একটু করেন, আর একটু সময়। এই যে ডেভিল হান্ট করছে, তাহলে সেই ডেভিলদের বিচার হান্ট করে রেখে দিবে, নাকি বিচার নির্বাচনের আগে হবে নাকি পরে হবে, এটির একটা কিন্তু প্রশ্ন ছিল বড়। ডেভিল প্রচলিত নিয়মে সেই বিচার হবে, এর সাথে কোনো সম্পর্ক নাই, প্রচলিত নিয়মে বিচার হবে, কোনো সমস্যা নাই। নির্বাচন বা আপনার এই বিচার, এগুলি তো একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক না, বিচার প্রচলিত নিয়মেই চলবে, এর কোনো সমস্যা। বাট মিস হ্যান্ডেল যাতে না হয়,
জেনুইন সন্ত্রাসীকে আমরা ধরি। আজকে এটা ফেব্রুয়ারি মাস ভাই, 25শে ফেব্রুয়ারি আমি যেহেতু সেনাবাহিনীর সদস্য, আমাদের 57 জন অফিসার ফ্যাসিস্ট হাসিনা তার পরিকল্পনায় মারা হয়েছে। আমরা ডক্টর ইউনূসের কাছে দাবি ছিল, যেহেতু ফয়েজ ভাই আছেন, আবারও বলছি, শহীদ সেনা দিবস করার কথা বলেছিলেন উনি, মনে করে জন্য এটা আমাদের প্রাণের দাবি, রক্তক্ষরণের দাবি। শহীদ সেনা দিবস ছুটি না, দিবসটাকে সম্মান করার জন্য। যে আহমেদ ফয়েজ, নির্বাচনের রোডম্যাপ অনেকদিন থেকে সরকার চাচ্ছিল, মানে বিভিন্ন দল চাচ্ছিল, তাহলে এই নির্বাচন নিয়ে ডিসেম্বরে হবে কি না, এটা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি অনেক মোটা দাগে এই দাবি বলছিল। তাহলে সরকার কি সেই দাবির চাপে নতি স্বীকার করে বলল যে হ্যাঁ ডিসেম্বরেই করব, মানে নতি স্বীকার করতে বাধ্য হলো এরকম? না, আপনার যদি এখন মনে হয় যে আজকে বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছে, সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে, খুব চাপ দিয়ে আসছে যে ভোট বলে দেন, ভোট দিয়ে, এরকম তো না। সরকার তো তার যেমন বিচার তার প্রায়োরিটি, জুলাই আগস্টে যারা আহত নিহত তাদের পুনর্বাসন এবং চিকিৎসা তার প্রায়োরিটি, তেমনই সংস্কার তার প্রায়োরিটি, একই সঙ্গে নির্বাচনও কিন্তু সরকারের প্রায়োরিটি। একটি গণতান্ত্রিক ধারায় দেশকে ফেরাতে হলে, একটা পিসফুল পাওয়ারের ট্রানজিশন করতে হলে, একটা সুষ্ঠু মানুষ যেন ভোট দিতে পারে, এরকম একটা নির্বাচন সরকারের প্রায়োরিটি। সুতরাং এই যে কাজগুলি হচ্ছে, এই যে ধরেন আপনি সংস্কার কমিশনগুলির প্রতিবেদন আসা, সেগুলি নিয়ে আপনি আশা করা যাচ্ছে যে 15 তারিখ এই জাতীয় ঐক্যমত্য কমিশন যেটি গঠন করা হয়েছে তার প্রথম মিটিং হবে। আমরা আশা করি যে সবগুলি রাজনৈতিক গণতান্ত্রিক ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে একসঙ্গে থাকবেন এবং তাদের যেই ঐক্য, আওয়ামী লীগ ছাড়া বলেন, হ্যাঁ আমি বলছি গণতান্ত্রিক ক্রিয়াশীল, আওয়ামী লীগ তো ক্রিয়াশীল আর কোনো রাজনৈতিক দল নয়, সব গণতান্ত্রিক রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলি তারা থাকবে এবং তাদের যে ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান সেটা আশা করি পরিষ্কার হবে এবং দেশ খুব স্বাভাবিকভাবে বিচার, আমি যেটা বলছিলাম, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই কাজগুলি একসঙ্গে এগিয়ে যায়। আহমেদ ফয়েজ, তাহলে এই যে নির্বাচন যেটাই আমরা বলি না কেন, চাপে কিংবা আপনারা সরকার প্রস্তুত সেটি ডিসেম্বরে বলছেন, সেই সক্ষমতা বাড়ানোর জন্যই কি এই 764 জন কর্মকর্তাকে ভূতপেক্ষ পদোন্নতি দেয়া হলো এনে বসানোর জন্য, সক্ষমতা বাড়ানোর জন্য? এদের কেন তারা অবসরে দেয়া হলো, কেন তাদেরকে শাস্তি দেওয়া হলো, সেটি যাচাই বাছাই করার কি সুযোগ হয়েছে সরকারের? অবশ্যই। দেখুন, আপনার কি মানে এটা তো খুব পরিষ্কার যে এতগুলি সরকারি কর্মকর্তাদেরকে এক ভূতপেক্ষ প্রমোশন দেয়া হয়েছে, তাদের বিষয়ে এই সুনির্দিষ্ট এই বিষয়ে একটি কমিটি দীর্ঘদিন কাজ করেছে। সরকার দায়িত্বভার গ্রহণের পরই এই ধরনের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাছে আবেদন, তার প্রেক্ষিতে যাচাই বাছাই, তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে, এটা হঠাৎ করে ঘটেনি। জাতীয় ঐক্যের কথা বলছিলেন, একদমই 30 সেকেন্ডে একটু বলবেন। সেটি হচ্ছে যে এই নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সমাজ, তাদের মধ্যে ঐক্যটা কি ধরে রাখতে পারবে মনে করছেন? আমি মনে করি ইনশাল্লাহ পারবে, ছাত্ররা বেশ ম্যাচিউরড, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক এবং অসংখ্য ধন্যবাদ আহমেদ ফয়েজ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই চলুন কল্যাণমূলক দেশ গড়তে যে যেখানে আছি সেখান থেকেই একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।